হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভিটি এক্সপ্লেনেশন করব সেটি একটি সাউথ কোরিয়ান মিস্ট্রি থ্রিলার মুভি। এই মুভিটি 2017 সালে রিলিজ হয়েছিল। এই মুভি টুইস্টগুলো এতটাই প্যাঁচানো যে আপনার পক্ষে আন্দাজ করা তো দূর, আপনি কল্পনাও করতে পারবেন না যে মুভিতে কী হতে চলেছে। শুরুটা যতটাই আনন্দের, শেষটা ততটাই দুঃখের। উইথ দ্যাট সেট, লেটস স্টার্ট দ্য এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় আমরা দেখি জিন সককে গাড়িতে চোখ খুলতে। সে তার ফ্যামিলির সঙ্গে তাদের নতুন বাড়িতে শিফট করার উদ্দেশ্যে বেরিয়েছিল। যখন তারা বাড়িতে পৌঁছায়, যদিও জিন প্রথমবার এই বাড়িতে এসেছিল, তবুও জিনের বাড়িটা চেনা লাগে। এরপর আমরা জিনের দাদা ইউসকের ব্যাপারে জানতে পারি। ইউসক স্কুল কলেজে টপার ছিল আর খেলাধুলাতেও সে বেশ এক্সপার্ট ছিল, যেই কারণে সে মেয়েদের মধ্যে খুবই পপুলার ছিল। অন্যদিকে জিন একজন অ্যাভারেজ ছেলে ছিল। সে খুবই সাধারণ ছিল আর তার মেন্টাল ব্রেকডাউন হতেই থাকতো, যে কারণে তাকে সবসময় মেডিসিন নিতে হতো। জিনের এই ঝঞ্ঝাটের জীবনে একমাত্র খুশির জায়গা ছিল তার বড় ভাই ইউসক। 1 বছর আগে এক কার অ্যাক্সিডেন্টে ইউসকের পা ভেঙে যায়, যে কারণে সে খুঁড়িয়ে চলতো। নতুন বাড়িতে জিন আর ইউসককে একই রুম শেয়ার করে থাকতে হচ্ছিল, তার কারণ বাড়ির আগের মালিক সব ঘর খালি করেছিল না। রাতে ডিনার করার সময় জিন ওপরের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু তার পরিবারের অন্য কেউ শুনতে পায় না। এরপর জিন সেটাকে অন্য কিছুর আওয়াজ বলে এড়িয়ে যায়। রাতে জিন আবার ওই রুমের ভেতর থেকে আওয়াজ শুনতে পায়, তখন সে জানার জন্য রুমে যায়, কিন্তু সে রুমের ভেতর ঢোকার আগেই ইসক তাকে ডাকে আর সে রুমের ভেতরে যায় না। এরপর তারা দুই ভাই মিলে বাইরে বৃষ্টিতে হাঁটতে বের হয়। যখন তারা হাঁটছিল সেই সময় ইসককে তার বাবা ফোন করে বাড়িতে ডাকে একটি দরকারে। ইসক জিনকে সেখানে দাঁড় করে রেখে চলে আসে। ইসক যখন বাড়ি ফিরছিল, কিছু গুন্ডা তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। গুন্ডাগুলোর সঙ্গে তার মারপিট হচ্ছিল আর তখন জিন সেটা দূর থেকে দেখতে পেয়ে যায়। সে দৌড়ে তার ভাইকে বাঁচাতে আসে, কিন্তু গুন্ডাগুলো ততক্ষণে ইসককে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। জিন ভয়ে দৌড়ে বাড়ি এসে তার বাবা মাকে এই খবরটা দিয়েই অজ্ঞান হয়ে যায়। এরপর সে একটি স্বপ্ন দেখে, যেখানে কোনো একটি লোককে মারধর করা হচ্ছিল আর তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছিল। জিনের যখন চোখ খোলে, সে তার বাবা মাকে সামনে দেখতে পায়। এরপর তাদের বাড়িতে পুলিশ আসে। জিন পুলিশকে ইউসুককে যে ভ্যানে করে কিডন্যাপ করা হয়েছিল সেটার নাম্বার বলে, কিন্তু পুলিশ জানায় এই নাম্বারের কোনো ভ্যানই নাকি নেই। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু ইউসুকের কোনো খোঁজ পাওয়া যায় না আর কিডন্যাপারদের তরফ থেকে কোনো ফোন আসে না। এর মাঝে জিন সে স্বপ্নটা আবারও দেখে আর সেই রুম থেকে সে আওয়াজগুলো আবার শুনতে পায়। এরপর 19 দিন পরে ইউসক বাড়িতে ফিরে আসে, কিন্তু এই 19 দিন সে কোথায় ছিল এবং কি হয়েছিল সেসব কিছুই মনে ছিল না। ডাক্তার বলে এটা হয়তো শকের কারণে হয়েছে, অপেক্ষা করলে হয়তো তার স্মৃতি ফিরে আসবে। এরপর একদিন জিন তার ওষুধ খেতে ভুলে যায়। সে ইসককে রাতে বাইরে কোথাও যেতে দেখে নেয়। সে পরের দিন তাকে জিজ্ঞেস করে, কিন্তু ইসক বলে সে রাতে ঘরেই ছিল। এরপর সে দেখে ইসক বা পায়ের বদলে ডান পায়ে খুঁড়িয়ে চলছে। সে তাকে জিজ্ঞেস করলে ইসক বলে, কই না তো, তুমি ভুল দেখেছ। সেদিন রাতে জিন স্টাডি টেবিলে ঘুমিয়ে যায় আর ইসক বাইরে যাওয়ার জন্য আবার তৈরি হয়, কিন্তু সে আবার নিশ্চিত করে নেয় যে জিন সত্যিই ঘুমিয়েছে কিনা। কিন্তু ইসক বেরিয়ে যাবার পর আমরা দেখি জিন এতক্ষণ জেগেই ছিল। সে চুপ করে ট্যাক্সি নিয়ে তার দাদার পিছু নেয়। সে দেখে তার দাদা নর্মালভাবেই হাঁটছে। জিন ইউসককে দুটো লোকের সঙ্গে কথা বলতে দেখে, যারা ইন্সপেক্টর সেজে ইউসকের কেস সলভ করছিল। এরপরে জিন ধরা পড়ে যায় আর ইউসক পেছন থেকে এসে জিনকে অজ্ঞান করে দেয়। পরের দিন জিন নিজের স্টাডি টেবিলে ঘুম থেকে ওঠে আর ইউসককে বিছানায় দেখে অবাক হয়ে যায়। সে ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। তখন ইউসক বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। জিন তাকে আগের রাতের সব ঘটনা খুলে বলে। এসব শুনে ইউসুক বলে, তুমি নিশ্চয়ই কাল রাতে কোনো স্বপ্ন দেখেছ। জিন জোর দিয়ে বলে সে স্বপ্ন দেখেনি, সব সত্যিই ছিল আর সে তার দাদা ইউসক নয়। এবার জিন ইউসককে মারার জন্য একটা রড নিয়ে বাইরে বের হয়। ইউসুক ওকে শান্ত করার চেষ্টা করার বলে, পেন থেকে ট্যাক্সি পর্যন্ত যা তুমি দেখেছো সব স্বপ্ন ছিল, কাল তুমি নিশ্চয় ওষুধ নাওনি, তাই এমন হয়েছে। এটা শুনে জিন শান্ত হয়ে যায়। তার মনে পড়ে সে গতকাল সত্যি মেডিসিন নেয়নি। এরপর জিন নিজের মেডিসিন নেয় আর ইউসুক বাইরে চলে যায়। ইউসক বাইরে বেরিয়ে যাবার পর জিন নিজের স্টাডি টেবিলে বসে আর তখনই সে সেখানে পেনের ভাঙা নিপটি দেখতে পায়। জিন বুঝতে পেরে যায় এটা তার দাদা নয়, অন্য কেউ। সেই ব্যাপারে তার মায়ের সাথে কথা বলে। তার মা বলে সেই ব্যাপারে তার বাবার সঙ্গে কথা বলবে, কিন্তু জিউন বারণ করে দেয়। সে বলে আগে আমরা আরও প্রমাণ জোগাড় করি, তারপর বাবাকে এই ব্যাপারে বলো। কিন্তু সেদিন রাতে জিউন তার মাকে ইউসককে এই ব্যাপারে সাবধান করতে শুনে নেয়। তাদের কথা শুনে জিউন বুঝতে পেরে যায় এটা তার আসল পরিবার না। আর এর মধ্যে তার মাও বুঝতে পেরে যায় জিউন বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে চেক করার জন্য জিউনের ঘরে যায়, কিন্তু জিউন বাইরে জানালা দিয়ে লুকিয়ে নিজের বিছানায় চলে যায়। ওর মা ঘর থেকে চলে যাওয়ার পর জিউন
একই জানলা দিয়ে লাফিয়ে বাইরে পালিয়ে যাবার চেষ্টা করে, আর এতে তার পায়ে আঘাতও লাগে। কিন্তু যখনই সে বাইরে আসে সে তার নকল বাবাকে দেখতে পায়, আর তার নকল মাও সেখানে চলে আসে। এরপর জিউন তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিনের মা একটি ছেলেকে জিউনকে ধরার জন্য পাঠায়, কিন্তু জিউন কোনোভাবেই পুলিশ স্টেশনে পৌঁছে যায়। জিউন পুলিশকে সব খুলে বলে পুলিশ ডাটাবেজে জিউনের খোঁজ নেয়, আর বলে জিউনের 1977 জন্ম হয়েছিল, এখন তার বয়স 41। কিন্তু জিন মানতেই চায় না। সে বলে তার বয়স সে 1977 জন্মেছিল, এখন 1997, তাহলে তার বয়স 21 হলো। কিন্তু পুলিশ বলে এটি 2017 সাল। তখন জিউন তার আশেপাশে দেখে, সে কিছু টিনের ছেলেদের হাতে স্মার্টফোন দেখতে পায়। সে ক্যালেন্ডারে দেখে 2017 সাল। এরপর সে নিজেকে আয়নায় দেখে আর বুঝতে পারে পুলিশ সত্যি কথাই বলছে। সে কনফিউজড হয়ে উত্তর খোঁজার জন্য তার নকল ফ্যামিলির কাছে ফিরে আসে। বাড়িতে সে বন্ধ ঘরটায় ঢোকে যেখানে একটা গান বাজছিল, আর জায়গাটা ক্রাইম সিনে পরিণত হয়ে গেছিল। তখনই সেখানে তার নকল ফ্যামিলি আসে। ইউসুকের অভিনয় করা ছেলেটা জিনকে বলে 20 বছর আগে এই ঘরে একটি টিনেজ মেয়ে আর তার মায়ের খুন করা হয়েছিল, কিন্তু পুলিশ কোনো প্রমাণ পায়নি যে খুন দুটো কে করেছিল, তাই কেস বন্ধ হয়ে যায়। কিন্তু ভিকটিমের ফ্যামিলি প্রাইভেট ডিটেকটিভ লাগায় খুনিকে খোঁজার জন্য। অনেক অপেক্ষা করার পর ডিটেকটিভ জিউনকে খুঁজে পায়, আর মনে করে সেই খুন দুটো করেছিল। এবার স্টোরি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। তারা জিউনকে খুঁজে পাওয়ার পর অনেক মারধর করে, কিন্তু জিউন কিছুতে খুনের কথা স্বীকার করছিল না। তখন তারা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়, যেই কিনা পরে জিউনের নকল বাবার অভিনয় করছিল। সেই সাইকিয়াট্রিস্ট বলে জিউনের জন্য সেই ঘটনাগুলো খুবই যন্ত্রণাদায়ক ছিল, তাই তার ব্রেন সেগুলোকে রিজেক্ট করেছে, যার কারণে 1997-এ সে গাড়ি ঘটনার পর তার কোনো স্মৃতিই মনে নেই। তাই সাইকিয়াট্রিস্ট বলে সে জিউনকে হিপনোটাইজ করে 1997-এ নিয়ে যাবে। সে ঘটনাগুলো আবার তার সামনে রিক্রিয়েট করবে, তাহলে হয়তো তার সব মনে পড়তে পারে। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যেদিন তারা খুনের ঘটনাটি রিক্রিয়েট করতো সেদিন রাতে ইউসুককে পুলিশ ধরে নিয়ে যায়। আসলে ইউসুক নিজে একটা গুন্ডা টাইপের মানুষ ছিল, আর এসবের মধ্যে তার বেল পেতে 19 দিন লেগে যায়। কিন্তু জিউন সেটাকে কিডন্যাপ ভেবে ভুল করে। এরপর ইউসুক আবার চেষ্টা করে ক্রাইম সিন রিক্রিয়েট করার, কিন্তু এর মধ্যে একদিনও বৃষ্টি হয় না। আর তখনই আমরা বুঝতে পারি ও রুমের মধ্যে থেকে যে আওয়াজগুলো আসতো সেগুলো ইউসুকের লোকেরা ছিল, যারা রুমে ক্রাইম সিন রিক্রিয়েট করা কাজ করছিল। ইউসুক জিনকে গাড়িতে করে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। এ সময় জিন বলে তার হয়তো পুরনো স্মৃতি মনে নেই, কিন্তু সে একজন খুনি হতে পারে না। এই বলে সে গাড়ি থেকে ঝাঁপ দেয়। ইউসুক তার পিছু করে, কিন্তু তার কাল একটি গাছের সাথে ধাক্কা লেগে যায়, আর জিউনকে একটি অজানা ট্রাক এসে ধাক্কা মারে, যার ফলে তার 1997-এর স্মৃতি মনে পড়ে যায়। এখান থেকে সিন শিফট হয় 1997-এ, আর আমরা সেই গাড়ির সিনটা দেখি, যেখানে জিন তার আসল মা বাবা আর ভাইয়ের সাথে খুশিতে তাদের নতুন বাড়িতে যাচ্ছিল। আর তখনই অ্যাক্সিডেন্টে তার মা বাবা দুজনেই মারা যায়, আর তার দাদা ইউসুক গুরুতরভাবে আহত হয়। ইউসুকের সার্জারির জন্য জিউনের অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু সেই সময় কোরিয়ায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল, যে কারণে সে কোনো মতে টাকা জোগাড় করতে পারছিল না। হতাশ হয়ে সে অনলাইনে জবের খোঁজ করে। তখন তার কাছে একটি অফার আসে। সেখানে বলা হয় জিউন যদি একটি লোকের ওয়াইফকে খুন করতে পারে তাহলে সে জিউনকে অনেক টাকা দেবে, কিন্তু সে যেন বাড়ির বাচ্চাগুলোকে হাত না দেয়। জিউন প্রথমে তো রাজি হয় না, কিন্তু তার ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সে রাজি হয়ে যায়। কিন্তু সে বাড়িতে পৌঁছতেই তার বিবেক তাকে বাধা দেয়, সে খুনগুলো করতে পারে না। সে যখন চলে আসতেই যাবে তখনই মা মেয়ে দুজনেই জিউনকে দিকে চিৎকার করতে শুরু করে দেয়। জিউন ঘাবড়ে যায়, আর সে তাদের চুপ করানোর চেষ্টা করে, আর এতে অ্যাক্সিডেন্টলি সে তাদের খুন করে ফেলে। এরপর সেখানে একটি ছোট বাচ্চা আসে। জিউন তাকে বলে তুমি ঘরে গিয়ে গুনতে শুরু করো, তাহলে তোমার মা আর বোন ফিরে আসবে। বাচ্চাটি ঘরে যায়, আর জিউন তখন তার ভাইয়ের ডক্টরের ছবি সে বাড়িতে দেখে, আর বুঝতে পেরে যে ডক্টরটি তাকে খুন করার সুপারি দিয়েছিল। সে পরে ডক্টরের কাছে আসে আর জিজ্ঞেস করে কেন সে তার বউকে মারতে বলেছিল। ডক্টর বলে তার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার বইয়ের লাইফ ইন্স্যুরেন্সের টাকা দিয়েই সে তার বাচ্চাদের একটা ভালো জীবন দিতে চেয়েছিল, কিন্তু সে যখন জানতে পারে জিউন তার মেয়েকেও খুন করে ফেলেছে, সে লেগে জিউনকে মারতে যায়, আর ধস্তাধস্তিতেই ডক্টরটি ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। এরপর সিন বর্তমানে শিফট হয়, আর আমরা দেখি নকল ইউসুক জিনের স্যালাইনের ভিতরে পয়জন দেওয়ার চেষ্টা করে তাকে মারার জন্য। জিউন তখন বলে তার স্মৃতি ফিরে এসেছে, আর সে বলে সে খুবই অপরাধবোধ করে যে সে তাদের খুন করেছিল। সে ভিকটিমের ফ্যামিলির উদ্দেশ্যে ক্ষমা চায়। তখন নকল ইউসুক বলে সেই হলো সে বাচ্চাটা যাকে জিন সে রাতে খুন না করে ঘরে পাঠিয়ে দিয়েছিল। সে বলে সেদিন কেন জিন তাকে মেরে ফেলেনি, কারণ তার আত্মীয়রা তাদের সব টাকা নিয়ে তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল, যেখানে তাকে অনেক কষ্ট সহ্য করে বড় হতে হয়েছে। সে শুধু তার ফ্যামিলির খুনিকে ধরার আশায় বেঁচে আছে।
ছেলেটি বারবার জিজ্ঞেস করে কেন সে সব করেছে, এর পেছনে কে ছিল। জিন বলে কেউ ছিল না, সে নিজেই এসব কিছু করেছে। এরপর ছেলেটা বলে সে কিছুদিন আগে জানতে পেরেছে তার বাবা তার মায়ের মৃত্যুর আগে অনেক ইন্স্যুরেন্স করে রেখেছিল। সে জিনকে জিজ্ঞেস করে তার বাবার আদেশে সে খুনগুলো করেছে কিনা। জিন বলে সে নিজেই খুনগুলো করেছে। ছেলেটি বিশ্বাস করে না, সে বুঝতে পারে জিন মিথ্যা কথা বলছে। ছেলেটি জিনকে না মেরে সেখান থেকে চলে যায়। কিন্তু জিনের খুবই অপরাধ বোধ হয়, সে বুঝতে পারে সে নিজের ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। তার ফিরে আসার স্মৃতি তাকে অনেক কষ্ট দেয়, তাই সে ইনজেকশনটা নিজের শরীরে পুশ করে আত্মহত্যা করে নেয়। আর ওই ছেলেটিও তার ফ্যামিলি খুনিকে খুঁজে পেয়েছিল। এরপর সে বেঁচে থাকার কোনো লক্ষ্য খুঁজে পায় না, তাই সে হাসপাতালে জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নেয়। আর মুভি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ফরগটেন মুভির গল্প। দেখা হবে আবার অন্য কোনো চমৎকার মুভির গল্প নিয়ে। থ্যাংক ইউ।